ভারতের প্রধানমন্ত্রী মোদিজি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিকে সম্বোধন করতে না যাওয়ায় পাকিস্তান কিভাবে তার ফায়দা তুলে নিল, ভারতের ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এশিয়া ক্রিকেট কাউন্সিলের সামনে কোন দাবি রেখেছে, বাংলাদেশি কয়েকজন ছাত্রকে ভারত কেন ডিপোর্ট করেছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভারতের এফএমসিজি কোম্পানিগুলো জিএসটি রেট কমার পরেও দামের কাটছাট করতে কেন অস্বীকার করছে। অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট আসছে যা আপনি টেলিভিশন নিউজ চ্যানেলগুলোতেও একেবারেই দেখতে পাবেন না। একটা খবরকে বানিয়ে না বলে ভারতকে ঘিরে বিশ্বের নানা খবর আজ আমরা এই ভিডিওতে তুলে ধরবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই কথা বলি আমেরিকা আর ভারতের বিষয় নিয়ে। রেফারেন্স হিসাবে স্ক্রিনে আর্টিকেলের স্ক্রিনশট দেওয়া আছে। ভারত পৌঁছেছে আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ এবং দিল্লিতে দুই দেশের মধ্যে মিটিংও শুরু হয়ে গেছে। ভারতকে রিপ্রেজেন্ট করছেন ভারতের চিফ নেগোসিয়েটর এবং মিনিস্ট্রি অফ কমার্সের স্পেশাল সেক্রেটারি রাজেশ আগরওয়াল স্যার, আর আমেরিকার টিমকে নেতৃত্ব দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্র্যান্ডন লিঞ্চ। এখন দেখতে হবে এই যে 2-3 দিন ধরে মিটিং চলবে এর কি পজিটিভ আউটকাম বের হয়। এর সাথে আজ সকালে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার পিটার নাবারো একটি ফ্রেশ স্টেটমেন্ট দিয়েছেন। পিটার নাবারো বলেছেন ভারত এখন টেবিলে চলে এসেছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদিজি একটি খুবই পজিটিভ, ফ্রেন্ডলি আর কনস্ট্রাকটিভ টুইট করেছিলেন, আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার রিপ্লাই দিয়েছে। এখন দেখা যাক ভারতের সাথে আলোচনা কিভাবে এগায়। পিটার নাবারো আরো বলেছেন যে এসসিও মিটিং এ রাশিয়া আর চীনের সাথে মিটিং করতে মোদিজি নিজেও কমফোর্টেবল মনে করছিলেন না, বাধ্য হয়েই মিটিং করতে গিয়েছিলেন। আমেরিকা যা পারছে নিজেদের মতো বানিয়ে বলছে, তারা নিজেরাই টেবিলে এসে বসেছে, ভারত যায়নি। এর সাথে আমেরিকা সম্পর্কিত আরো একটা নিউজ বেরিয়ে আসছে যে পাকিস্তান আর আমেরিকার মধ্যে আবারও হাই লেভেল এনগেজমেন্ট বাড়তে চলেছে। রেফারেন্স হিসাবে স্ক্রিনে আর্টিকেলের স্ক্রিনশট দেওয়া আছে। আসলে নিউজ বেরিয়ে আসছে যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইন্সে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ আর আর্মি চিফ আসিফ মুনিরের সাথে ডোনাল্ড ট্রাম্প মিটিং করতে পারে। আসলে প্রধানমন্ত্রী মোদি এইবার ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিকে অ্যাড্রেস করতে যাচ্ছেন না, কিন্তু পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ আর আর্মি চিফ আসিফ মুনির ঠিক যাচ্ছেন। পরবর্তী আপডেট আসছে জিএসটি রেট কাট নিয়ে। রেফারেন্স হিসাবে স্ক্রিনে আর্টিকেলের স্ক্রিনশট দেওয়া আছে। জিএসটি রেট কাটের পর আলোচনা শুরু হয়েছে যে কোন কোম্পানি রেট কাট করছে, কোন কোম্পানি করছে না। কোম্পানিগুলো ঘোষণা করেছে যে সেই রেট কাটের বেনিফিট ভারতীয় কনজিউমার এবং কাস্টমারদের মধ্যে তারা 22 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছে দেবে এবং তারা তাদের প্রোডাক্টের দামও কম করবে। কিন্তু এখন নিউজ বেরোচ্ছে যে ভারতের টপ এফএমসিজি কোম্পানিগুলো যাদের প্রোডাক্ট ভারতের ঘরে ঘরে বিক্রি হয়, এরা সকলে মিলে ঠিক করেছে যে হাই কস্ট আইটেমের দাম কমাতে রাজি আছে তারা, কিন্তু লো কস্ট আইটেমগুলোর দাম তারা একই রাখবে। এফএমসিজি কোম্পানিগুলো সরকার এবং ট্যাক্স অথরিটিদের জানিয়েছে যে লো কস্ট আইটেম যেমন 5 টাকা, 10 টাকা, 20 টাকার প্রোডাক্টগুলো তাদের দাম 4 টাকা, 18 টাকা, 19 টাকা বা 9 টাকা করলে কাস্টমাররা কনফিউজ হবে। তাই কোল্ড ড্রিঙ্কস বা যেসব মিক্সচার জাতীয় জিনিস আছে সেগুলো সস্তা হবে না, সেগুলো পুরোনো দামেই মিলবে, তবে এগুলোর ওজন বাড়িয়ে দেওয়া হবে আর কনজিউমাররা একই দামে বেশি পরিমাণে জিনিস পাবেন। এটা এফএমসিজি কোম্পানিগুলোর দাবি। পরের আপডেট আসছে আদানি গ্রুপকে নিয়ে, আর এতে রাশিয়া আর আমেরিকারও একটা অ্যাঙ্গেল আছে। আসলে 3-4 দিন আগে 11 সেপ্টেম্বর আদানি গ্রুপ ঘোষণা করেছিল যে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক যে অয়েল ট্যাঙ্কার শিপের ওপর স্যাংশন আছে, আদানি গ্রুপ তাদেরকে নিজেদের কোনো পোর্টে এন্ট্রি দেবেন না, মানে ওই শিপগুলো আদানি গ্রুপের কোনো পোর্টে ডক করতে পারবে না। আদানি গ্রুপ ভারতে 14টি পোর্ট অপারেট করে এবং এই ব্যান সবগুলো পোর্টেই লাগু হয়েছে। আদানি গ্রুপের ঘোষণার পরও কিছু অয়েল ট্যাঙ্কার শিপ আদানি পোর্টে এসেছিল, সেটা নিয়ে আদানি গ্রুপ এক বিবৃতি দিয়ে জানিয়েছে তারা এই ব্যান তাৎক্ষণিকভাবে কার্যকর করেছে। তবে যেসব শিপ বা অয়েল ট্যাঙ্কার ব্যান ঘোষণার আগে রওনা হয়েছিল, মানে যেগুলো সেই পথেই ছিল, তাদের একবারের জন্য আদানি পোর্টে ক্রুড অয়েল আনলোড করার অনুমতি দেওয়া হবে। সন্দেহ নেই আদানি গ্রুপ আমেরিকা এবং পশ্চিমা দেশের সাথে সম্পর্ক উন্নত করতে এই পদক্ষেপ নিয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও এখন পর্যন্ত আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি তদন্ত বন্ধ করেনি। পরের আপডেট আসছে ভারতীয় ক্রিকেট টিমের জার্সি স্পন্সর নিয়ে। ড্রিম 11 এর এক্সিটের পর ভারতীয় ক্রিকেট টিম নতুন জার্সি স্পন্সর পেয়েছে, আর সেটা হলো অ্যাপোলো টায়ার্স। ভারতের অ্যাপোলো টায়ার্স কোম্পানি 579 কোটি টাকার সর্বোচ্চ বিডের মাধ্যমে ভারতীয় ক্রিকেট টিমের জার্সি স্পন্সরশিপ জিতে নিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বিড করেছিল ক্যানভা কোম্পানি 544 কোটিতে এবং তৃতীয় ছিল জেকে সিমেন্ট কোম্পানি 477 কোটিতে। অ্যাপোলো টায়ার্স কোম্পানি এখন 2027 সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট টিমের জার্সি স্পন্সরে থাকবে। আর বিসিসিআই এর জন্য ভালো খবর হলো অ্যাপোলো টায়ার্স ড্রিম 11 এর থেকেও বেশি টাকা দিচ্ছে। ড্রিম 11 কোম্পানি প্রতি ম্যাচে বিসিসিআই কে 4 কোটি টাকা দিচ্ছিল, অথচ অ্যাপোলো টায়ার্স এখন 6 কোটি টাকা করে দেবে। আইসিসি টুর্নামেন্টের ম্যাচগুলোর জন্য অ্যাপোলো টায়ার্স কোম্পানি প্রতি ম্যাচে 1 কোটি 72 লক্ষ টাকা দেবে, যেখানে ড্রিম 11 দিচ্ছিল 1.5 কোটি টাকা। এখন এটা ইন্টারেস্টিং হবে যে এশিয়া কাপের মাঝেই কি ভারতীয় ক্রিকেট টিমের জার্সি আর কিটস বদলে যাবে,
নাকি না, কারণ এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট টিম এশিয়া কাপে স্পন্সরশিপবিহীন জার্সি পরেই ম্যাচ খেলছে। পরের আপডেট আসছে এশিয়া কাপকে নিয়ে। আসলে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের পর হ্যান্ডশেক না করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিতে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। এ বিষয়ে বিসিসিআই রিপ্লাই দিয়েছে যে হ্যান্ডশেক করা আইসিসির কোনো রুল বুকে নেই। যেহেতু কোনো আইন নেই, রুল বুকে এটা লেখা নেই, সুতরাং ভারতীয় টিমকে বাধ্য করা যাবে না যে তারা এমন দেশের টিমের সাথে হ্যান্ডশেক করবে যাদের সাথে ভারতের সম্পর্ক এখন একেবারেই ঠিক না। এর সাথে আরেকটা আপডেট এসেছে যে বিসিসিআই আইসিসিআই কে রিকোয়েস্ট করেছে যদি 28 সেপ্টেম্বর ভারত এশিয়া কাপ জেতে তবে ভারতীয় টিম ট্রফি পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে নেবে না। আসলে এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি, আর ফাইনালের পর তিনিই ট্রফি দেবেন। কিন্তু হ্যান্ডশেক ইস্যুর পর ভারত বলছে যদি আমরা এই টুর্নামেন্ট জিতি তবে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেব না। এখন দেখা যাক এরপর কি সিদ্ধান্ত আসে, কার কাছ থেকে ট্রফি নেয়। পরের আপডেট আসছে ভারত ও গ্রিসকে নিয়ে। আসলে খবর বেরোচ্ছে যে ভারত এবং গ্রিসের মধ্যে ইতিহাসে প্রথমবার একটি দ্বিপাক্ষিক নৌসেনা মহড়া হতে যাচ্ছে। এর আগে ভারত এবং গ্রিস এয়ারফোর্স লেভেলে মহড়া করেছিল, তবে এবার প্রথমবার ভারতীয় নেভি এবং তুরস্কের শত্রু গ্রিসের নেভির মধ্যে ছোট আকারের নৌসেনা মহড়া হবে। ভারতীয় নেভির স্টেলথ ফ্রিগেট আইএনএস ত্রিকন্ডু আন্তর্জাতিক ডেভেলপমেন্টে গতকাল গ্রিসের নেভাল বেসে পৌঁছে গেছে। গ্রিসের সাথে এই নৌসেনা মহড়ার উদ্দেশ্য হবে সমন্বয় শক্তিশালী করা, ইন্টার অপারেবিলিটি বাড়ানো, ট্যাকটিক্যাল স্কিল উন্নত করা এবং অপারেশনাল সিনার্জি জোরদার করা। এর পাশাপাশি দুই দেশের নৌসেনা সিনিয়র মিলিটারি অফিসারদের মধ্যে মিটিং, প্ল্যানিং, ডিসকাশন এবং ক্রসডেক ভিজিটও হবে। গ্রিসের সাথে শুধু প্রতিরক্ষা সম্পর্কই নয়, ভারতের অন্যান্য ক্ষেত্রেও সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে। আসলে আরেকটা খবর বেরোচ্ছে যে ভারত এবং গ্রিসের মধ্যে এবার সরাসরি ফ্লাইট চালু হতে পারে। এখন পর্যন্ত কোনো ভারতীয় এয়ারলাইন ভারত থেকে গ্রিসে সরাসরি ফ্লাইট চালাতো না, তবে ভারত এবং গ্রিস সরকারের অনুমোদনের পর এখন ভারতীয় এয়ারলাইনকে দিল্লি এবং মুম্বাই থেকে গ্রিস পর্যন্ত সরাসরি ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয়েছে এবং আগামী বছর জানুয়ারি 2026 থেকে ভারতীয় এয়ারলাইন ভারত এবং গ্রিসের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করবে। মোট 6টি ফ্লাইট প্রতি সপ্তাহে ভারত থেকে গ্রিসে যাবে। পরের আপডেট আসছে হেমন্ত বিশ্ব শর্মার রাজ্য অসম থেকে, আর এটা বাংলাদেশ সম্পর্কিত। আসলে অসমের এনআইটি শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজে এখানে বাংলাদেশেরও অনেক ছাত্রছাত্রী আছে যাদের ভারত সরকার স্কলারশিপের ভিত্তিতে বিনামূল্যে ভর্তি করায়। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন আইসিসিআর ভারত সরকারের পক্ষ থেকে অন্যান্য দেশের সাথে সম্পর্ক জোরদার করার জন্য তাদের ছাত্রছাত্রীদের প্রতি বছর ভারতে স্কলারশিপ দেয়। আলাদা আলাদা স্কিম অফার করা হয়। এর মধ্যে আছে ফ্রি এবং আংশিক ফ্রি প্রদানের ভিত্তিতে ভর্তি। এর মধ্যে বাংলাদেশি ছাত্রছাত্রীরাও ভর্তি ছিল, যাতে সব খরচ ভারত সরকার বহন করছিল। এনআইটি শিলচরে পড়াশোনা করা 5 জন বাংলাদেশি ছাত্র নিজেদের মধ্যে মারপিট শুরু করে এবং এই সংঘর্ষ এতটাই হিংসাত্মক হয়ে যায় যে কিছু ছাত্রকে আঘাত পাওয়ার কারণে হাসপাতালে ভর্তিও করতে হয়। কিছু রিপোর্টে বলা হয়েছে তৃতীয় বর্ষের বাংলাদেশি ছাত্ররা ফাইনাল ইয়ারের ছাত্রদের সাথে ঝগড়া করেছিল। পরে যখন রুমগুলো তল্লাশি করা হয় তখন বাংলাদেশি ছাত্রদের রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। খবর বেরোচ্ছে যে এই পুরো ঘটনার পর 5 জন বাংলাদেশি ছাত্রকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে 2 সেমিস্টারের জন্য মানে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, আর তাদের বোর্ড পরীক্ষা দিতে দেওয়া হবে না। আর এই 5 জন বাংলাদেশি ছাত্রকে ডিপোর্ট করা হয়েছে বাংলাদেশে। তারা 1 বছর পর আবার এসে পরীক্ষা দিতে পারবে। পরের আপডেট আসছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে CBSE নিয়ে, যার মধ্যে 28,000-এর বেশি ভারতীয় স্কুল আছে। CBSEর তরফ থেকে সাল 2025 থেকে 26 এর মধ্যে 75% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি করা হয়েছে। দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যদি 75% অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে বোর্ড তাদের এক্সাম দিতে দেবে না। আসলে জেইই মেন্স, অ্যাডভান্স আর এনইটির মতো পরীক্ষায় প্রতিযোগিতা বাড়ার কারণে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কোচিং এর উপর বেশি মনোযোগ দিচ্ছে আর স্কুলের ক্লাস অ্যাটেন্ড করছে না। আপনাদের কি মনে হয়, এটা কি ঠিক ডিসিশন? নিচে আমাদের কমেন্ট করে জানান। প্রতি 24 ঘন্টায় জিওপলিটিক্সে বড় পরিবর্তন ঘটছে এবং ভারতের জন্য আসছে নতুন নতুন চ্যালেঞ্জ। কোনো দেশ নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে, আবার কোনো দেশ ব্ল্যাকমেলিংয়ে নেমে পড়ছে। সব দেশেই একে অপরকে নিচে নামাতে চাইছে। এই সবের মাঝে আমাদের ভারত যেন কখনো পিছিয়ে না পড়ে তার জন্য মোদী সরকার লাগাতার চেষ্টা করে চলেছে এবং ভারতের ফরেন পলিসি, ডিফেন্স নিউজ, ইকোনমি ও গ্লোবাল অ্যাফেয়ার্সের সঠিক বিশ্লেষণ ও আলোচনা আমাদের চ্যানেল ইন্ডিয়ান ইনসাইট টিভি এর মিশন এবং এই মিশন আপনার সাপোর্ট ছাড়া অসম্পূর্ণ। ইন্ডিয়ান ইনসাইট টিভিতে আমরা সব তথ্য ও ডেটা একদম সরল ভাষায় ও নিরপেক্ষতার সাথে বিশ্লেষণ করি, কোনো এজেন্ডা ছাড়া। আপনি যদি চান ইন্ডিয়ান ইনসাইট টিভির সঠিক ও অথেন্টিক বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাক, তাহলে এই ভিডিওটিকে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইন্ডিয়ান ইনসাইট টিভিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের চ্যানেলকে গ্রো করতে অনেক সাহায্য করবে আর একটি সাবস্ক্রাইব নিশ্চিত করবে যে আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করবেন না।
যদি আপনি ইতিমধ্যেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অন্তর থেকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।